দুর্গাপূজাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এখন অনেক বড় আকারে নিয়ে বিশ্বব্যাপী বলা যায়। এই ইনস্টলেশন আর্টে আমাদের যে পরিবর্তনগুলো ঘটছে তার সঙ্গে সঙ্গে কি কখনো অতীতে যে সমস্ত কাজ হয়ে গেছে কোথাও কি সংঘাত বাঁধছে? যেমন ধরো বনেদি বাড়ির পুজো, দেখা যাচ্ছে বনেদি বাড়ির পুজোতে পুজোর অনেক প্রচার হচ্ছে ইদানিং, এটা কয়েক বছর আগে এত প্রচার ছিল। সামহাও এই বনেদি বাড়ির পুজোকে এখন কর্পোরেট ওরা ওটাকে ব্র্যান্ডিং করছে, বনেদি বাড়ির পুজোকে ট্যুরিজম করছে, সেটাকে নিয়ে নানা রকম ভাবে কমার্সের কাজে লাগাবার চেষ্টা করছে এবং তাদেরকে একটা অর্থ দেওয়া হচ্ছে। সেটা তুমিও জানো, আমিও জানি যে যখন আমরা শোভাবাজারে গিয়েছিলাম একসঙ্গে, তারা এই কথাটাই বলেছিল পুজোর সময় সরকার থেকে একটা অফিস পায় ট্যুরিজমের। ইদানিং এখন আমি এই বছরের পুজোতেই অনেকগুলো শুনেছি যে কি আপনারা সবসময় বনেদি বাড়ির পুজো দিয়ে লাফাচ্ছেন, মধ্যবিত্ত বাড়ির পুজো দিয়ে বলতো না। এটা কিন্তু যারা বলছে আলোচনা করে তারা কিন্তু সকলেই কিন্তু বনেদি বাড়ি দিয়ে দেয়, তারা বোধহয় কোথাও একটা বিরক্ত বোধ করছে, তাদের জায়গা বানার কিছু নেই, ফোকাসটাকে একটু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। না না, তারাই নিজেরাই বলছে এবং তারা সামহাও কোথাও ডিপ্রাইভ হচ্ছে হয়তো, অথবা তারা চাইছে না আমাদের এখানে উৎপাদ হোক, বা তারা তাদের নিজস্ব একটা যে পরিবেশ তারা গড়ে দিতে চেয়েছে পারিবারিক এই জায়গাটাকে বজায় রাখুক, বারোয়ারিতে না যাওয়া। বারোয়ারি পুজো আর মানে পরিবারগত পুজোর মধ্যে তো যেহেতু একটা অনেক পরিবর্তন, মানে বিশাল ফারাক আছে। তো আমাদের এখানে যে পুজোর পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে মূলত বারোয়ারি পুজো। বারোয়ারি পুজোতে ক্লাব বলো বা পরিবর্তন, সেটার পরিবর্তনটাকে ধরে ধরে নিয়ে সেই সাহসটাকে বলা যেতে পারে, যতগুলো শিল্প হয়েছে সেই সাহসটাকে এরা পেট্রোনাইজ করেছে বারোয়ারি। এবং এখনকার সময়তে আমাদের যে সমস্ত শিক্ষা ধরো আমাদের হয়েছে, আমাদের ছেলেমেয়েরা এখনকার এই সময় যারা উঠছে শিক্ষিত ছেলেমেয়েরা, তারা কতটা এই পরিবর্তনটাকে গ্রহণ করতে পারছে। এখানে কেন প্রশ্নটা আমি তৈরি করছি, আমি একটা আবাসনে থাকি, এরকম আবাসন অনেক আছে। এখন কয়েক বছর ধরে আবাসনের পুজোকেও কর্পোরেট তাদের একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করছে, তাদের ফাইন্যান্স দিচ্ছে, প্রচার করছে, কারণ তারা তাদের নিজস্ব প্রচারটা পাবে। কিন্তু লক্ষ্য করা গেছে আবাসনের পুজোর মধ্যে কিন্তু সাবেকিয়ানাটাকেই তারা রাখার চেষ্টা করছে। যারা যারা দোয়াশলা কিছু করার চেষ্টা করছে, এখনকার ভাবনা কিছু থাকলো, আবার সাবেকি ভাবনাতে থাকলো। তার কারণ হচ্ছে তারা যেখানেতে বাস করে একটা কসমোপলিটান একটা ক্যারেক্টার বাস করে, কলকাতাতেই আছে, কিন্তু তারা কিন্তু এতটা ফার্ম নয় যে আমরা এখানে থেকে যে পরিবর্তন করবো আবাসনের সাহস পাচ্ছে। বারোয়ারি পুজো সেখানে যারা পাড়ার মানে কর্মকর্তা যারা আছে তারা যে সবাই খুব দিগ্গজ সব দিক থেকে আমরা ভাবছি, কিন্তু তারা কিন্তু একজন শিল্পীকে সমর্পণ করছে, তার স্বাধীনতা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আর আগে সেই স্বাধীনতা তারা পেত না, এখন স্বাধীনতা দিচ্ছে, তারা সেই কাজটা করছে। তাহলে ধরে পুজোতে যেটা এখন ইউনিভার্সালি এটাকে আমরা অন্যরকমভাবে তুলে ধরার চেষ্টা করছি, এত ভাবনা চিন্তাটা এসছে আর তার জন্য বলে দিতে পারি যে পারিবারিক পুজো তারা একরকম ভাবে ভাবছে, আমি বনেদি বাড়ির পুজো করছিলাম, পারিবারিক পুজো একরকম হচ্ছে, বারোয়ারি পুজো একরকম ভাবে হচ্ছে, আবাসনের পুজো এটা বারোয়ারি পুজো, আবার পারিবারিক পুজো এটা একটা কিছু সেগমেন্ট। এই যে জায়গাগুলো তৈরি হয়েছে, কারণ কর্পোরেট কিন্তু তার নজর দিচ্ছে, তার পয়সা খাচ্ছে। এবার আবাসন পুজোগুলো তো মানে কি বলে পারিবারিক পুজোগুলো তো পয়সা খাচ্ছে। আবার ধরো এখানেতে যে সমস্ত মানে আমরা ভাবছি মানে আর্টের মানে বৈচিত্র্য দেখা যাচ্ছে, যে সেই সমস্ত থিম ভিত্তিক কাজ করছে, সেটাও একটা সুপার জায়গায়। আমরা বলতে পারি এটা আমাদের একটা গর্বের জায়গা। এই তিনটে জিনিসকে তুমি ডিফাইন করবে কিভাবে একটা জায়গা, এটা কি মানে কাম্য ছিল না এর পরিবর্তন আরো কিছু আসছে সামনে?
অ্যাওয়ারনেসের মধ্যে কিন্তু ওটা আসছে, কারণ অনেক ক্ষেত্রে অনেক বাড়ির মানে অনেক পরিবারই বলছে যে আমাদের বাড়ি সংরক্ষণ করারই টাকা নেই, তো পুজোটাকে আমরা বাঁচিয়ে রাখবো, তো সেটা সম্ভব না, বাড়িটাই হয়তো থাকবে না। কাজে অনেক ক্ষেত্রে কিন্তু তারা চাইছে সেই পেট্রোনেজ। মানে কিছুদিন আগে একটি পেপারে বেরিয়েছিল টেলিগ্রাফে, অমিত চৌধুরী মহাশয় উনি এসেছিলেন, মানে একটা হেরিটেজ অ্যাওয়ারনেস এবং টু ডিক্লেয়ার certain parts of Calcutta heritage precinct, উনি একটা there was a panel discussion, তো সেখানে কিন্তু এটা নিয়ে আলোচনাটা হচ্ছিল যে কলকাতার মানে যেখানে মুম্বাই বা অন্যান্য জায়গায় এত তাড়াতাড়ি তারা করে ফেলবে, এমনকি তাদের কিছু কিছু জায়গায় ইউনেস্কো হেরিটেজের আওতায় এসে গেছে, সেখানে কলকাতা ডালহাউসির মতো জায়গা থাকতে আরো এত জায়গা থাকতে সেগুলো এখন কিন্তু হেরিটেজ প্রিসেন্ট ডিক্লেয়ার হয়নি। সেখানে কিন্তু অনেকে ছিলেন যারা এরকমই এরকম অনেক বাড়ির ওখান থেকে এসেছিলেন, তারা নিজেরাই বলছে যে আমাদের কাছে একটা বড় লড়াই, মানে বাড়িটাকেই ওই রকম ভাবে বাঁচিয়ে রাখা, এবং তার সাথে এই যে পুজো যে রিচুয়ালস গুলো প্রত্যেকটি বনেদি বাড়িতে তাদের নিজের কিছু না কিছু থাকে, তার একটা ইতিহাস আছে, সেজন্য ওই অন্য দিকটাও আছে যে আমরা বলছি বটে যে কর্পোরেট ব্র্যান্ডিং বা পেট্রোনেজ, বাট সেটা ছাড়া এবং কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু কর্পোরেট হাউস না, গভর্নমেন্ট হ্যাজ অলসো টেকেন ওভার, হ্যাঁ, বিকজ আদারওয়াইজ ওনারা নিজেরা কিন্তু পারবে, কিন্তু তার বিরক্ত হচ্ছে না। ওই যে সেটা তো বলছি দ্যাটস এ ডাইকটমি, মানে তারা বিরক্ত হচ্ছে কারণ কোথাও না কোথাও হয়তো পুরোপুরি ভাবে ওনারা যেভাবে করে এসেছেন সেটা রাখাটা সম্ভব না, কারণ ব্র্যান্ডিং আসলে এন্ডোর্সমেন্ট আসলে একটা চাকচিক্যের ব্যাপার থাকে, তারা পরিবর্তন চাইবে, হ্যাঁ তারা চাইবে যে এটাকে এভাবে না দেখে এভাবে দেখা। হ্যাঁ, আর খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, এটার সাথে পুজোর কোনো সম্পর্ক নেই, কিন্তু কেউ মানে একবার একটি পাঁচ মুড়ো দুধকে খাওয়াতে হবে, এটাই ছিল কিন্তু ভাবনা। এইটা দেবদত্ত যে এই যে ধরো যারা কাজ করছে আমাদের মধ্যে দেখা গেছে যে এই যে একজন এই যে তিন ধরনের পুজোর কথা এসে আমি বললাম এই যে আবাসনের পুজোগুলোকে দোয়াশটা হয়ে যাচ্ছে, সেখানে খাওয়া খাওয়ির ব্যাপারটা কিন্তু খুব সীমিত, সেখানে ওই মানে আবাসন ধর 400-500 তাদের নানা রকম টেস্ট আছে, শিক্ষা আছে, তারা কিন্তু কোনো রকম ভাবে দুর্গাপুজোর ঐতিহ্যের মধ্যে ঢুকতে পারছে না, একদম করেছে তারা কি ক্লিন করবেন, এইটা করবেন ওইটা করবে, একটা সবসময় ভাবছে যে কি খাবে, পার্থ আজকে ভাবছে, কারণ হচ্ছে পার্থ যে জায়গাটা ও নিজে করে নিয়েছে সেই জায়গাটার প্রয়োজন, পার্থ জানে আমি যে শিল্পটা করব মানুষ আগ্রহ সহকারে সেটা দেখবে বুঝবে এবং আমারও কিছু দায়িত্ব আছে তাদের বুঝবে, সেই জায়গাটা পার্থ সৎভাবে করে, সেইভাবে সকলে ধরো অবচেষ্টা করছে, আরো অন্যান্যরাও করছে, ওইভাবে সনাতন করছে, এই যে কাজগুলো যে তারা করছে এখন দর্শককে কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝাচ্ছে না, পাড়ার ছেলেরাই ক্লাবের ছেলেরাই বা যারা ভলেন্টিয়ার যারা তারা কিন্তু বোঝাচ্ছে, এইটা কিন্তু একটা ডেভেলপ। আমাদের ধরো আর্ট কলেজ থেকে যারা ধরো আর্ট করে বেরোচ্ছে যে সমস্ত তারা একটা ভালোসাই করছে, তারা কাজ সেই জায়গাটাকে তারা কাজ পাচ্ছে, এটা যেরকম একটা বড় আমাদের প্রাপ্তির জায়গা, ছেলে মেয়েগুলো সারা বছর কাজ করছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে কিন্তু শিল্প চিত্রকারটা ওরা হুমড়ি হয়ে দেখতে যাচ্ছে কিন্তু কিভাবে যাচ্ছে হাতে একটা ক্যামেরা, মানে কেউ হাতে একটা মোবাইল দিয়ে, সে কিন্তু নিজে চোখ দিয়ে দেখছে না, চোখ দিয়ে দেখছে না, সেই মোবাইলটা নিয়ে দেখছে, এবং এই যে মোবাইল দিয়ে দেখার প্রবণতাটাতে তার ভিতরে কিন্তু সূক্ষ্ম বোধটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, সে কিন্তু চোখটা এইভাবে স্প্যান হচ্ছে না, সে এইভাবে থাকছে, যতটুকু প্যান করা যেতে পারে ছবিটাতে বাড়িতে সে কি করে ভুলেও যাবে, হয়তো দুদিন হয়তো কাউকে ফেসবুকে পাঠালো, বন্ধুকে পাঠালো, ভুলে গেল, কিন্তু সেই যে 1 বছর ধরে শিল্পী ভাবনা চিন্তা করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে যে শিল্পটা গড়ে উঠলো, সে কিন্তু রসটা বোধ করতো না, কিন্তু ভিড় প্রচন্ড। আমরা কিন্তু একটা জায়গাতে অভ্যেসের জন্য আরেকটা হচ্ছে এখন ওই সাময়িক বলে না থ্রিল, সেটা ভীষণভাবে এসে গেছে, তো সেটা আপনি রিলস দেখা নিয়ে বুঝুন কি ছোট ইনস্টাগ্রাম স্টোরিজ নিয়ে বুঝুন, এভরিথিং হ্যাজ টু হিট ইউ এন্ড হ্যাজ টু ডু ইট উইদিন আ ফিউ সেকেন্ডস, এই যে কনসেপ্টটা সেটার জন্য ফোনটা বার করে যে
দেখছে তাদেরও হচ্ছে ওকে দারুণ ব্যাস ওখানেই শেষ। ওই তো এখন বলছে যে 6 সেকেন্ডের বেশি আমাদের স্টে করছে, কিন্তু এই যে মানে বছরের পর বছর শিল্পটা কিন্তু তৈরি অবশ্যই হয়েছে, এই যে বলি কথাটা, যে যেমন ধর এই যে বার্তা তৈরি করছে মাটি আর পাথর বা মূর্তি, এগুলো দেখার জন্য তো সময় দিতে হয়, 4 দিন 5 দিন কি হয়ে গেল সব বন্ধ হয়ে গেল দেখা, তা তো নয়। কিন্তু সেটা তো তুমি মানুষকে ফিল করার পারবেও সময় না। দ্যাট ইজ দ্য প্রবলেম। একটু ফিল করার সময় দিতে হবে, যত দেখবে যত ভালো করে স্টাডি করে তত বুঝবে গভীরতা এখন তো 10 দিন থাকছে। গভীরতা এটা আসলে বলবো সেটা হচ্ছে মানে এই দেখার জন্য দ্যাটস দ্য ট্র্যাজেডি। সকালে তারা তো ছোট একটা জায়গায় রিজনাল দাঁড়াতেই তো আমাদের বলছি না তো। মূর্তি নয়, ভুল এটা। আমরা আশা করছি একটা মূর্তি একটা জায়গাতে আছে 20 ফিট বা 30 ফিট জায়গায় মূর্তিটা রয়েছে, সেই জায়গাতে শিল্প শুধু নয়, তার সারাউন্ডিংস যে উপরে নিচে সবটাই স্যার দেখতে পাচ্ছেন না? নির্মাণটা কিন্তু সব মিলিয়ে একটা সবাই ঠেলে আপনাকে এগিয়ে দিচ্ছে, দেখবেন কি না সেটা ঠিক কথা। সেইটাই বড় কথা। এটা দেয়ালে যে কাজগুলো করেছে সে যে চোখটাও মানে ক্যামেরার চেয়ে স্পিডে চলে যেতে কাকে তো বলে দেখতে পাচ্ছে না, আর সব বোর্ড থেকে ভিড় শুরু হয়ে যাচ্ছে। আর কিছু কিছু লোক এরকম ভাবে ঢোকাচ্ছে তারা তাদের ভেতর দিয়ে আবার বাদ দিচ্ছে। এই কনসাসনেসটা অসিদা আর একটা জিনিস ভীষণভাবে প্রশ্ন, অনেক রকম প্রশ্ন আসে, যেটা হচ্ছে যে এই যে দুর্গাপুজো, এটা তো একটা ইন্ডাস্ট্রির জায়গা অ্যাকচুয়ালি। অবশ্যই কারণ আমাদের ভাবতে হবে 80,000 কোটি যে টাকা। আজকে দুর্গাপুজো শেষ হচ্ছে, পরের দিন থেকেই ভাবনা শুরু হচ্ছে আগামী দুর্গাপুজোর জন্য, এবং তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বলুন, ক্রাফটসম্যানশিপ বলুন, সমস্ত ইনভেস্টমেন্ট সমস্ত নিয়ে কিন্তু ভাবনা চিন্তা কমিটির লোকরা, শিল্পীরা এবং বিভিন্ন জেলা, বিভিন্ন রকম স্টেটের যেসব কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যেগুলো তুলে ধরছে, এর যে প্রিপারেশনটা সেটা তো 1 বছর ধরে শুরু হয়ে যায়। তো এইরকম একটা বড় জিনিস এখনো কিন্তু সাধারণ মানুষদের আমাদের মধ্যে যে এই অ্যাওয়ারনেসটা থেকে উল্টে একটা নেগেটিভ বেশি কথাবার্তা আসে, যে এই খেতে পাচ্ছে না, এটা পাচ্ছি না, ডিএ পাচ্ছি না, অমুক পাচ্ছি না, কিন্তু এটার মধ্যে এই ইনভেস্টমেন্ট কেন? এখনো শিল্প দেখতে যাচ্ছি বা এইরকম একটা ভয়ঙ্কর ভাবে পরিবর্তন, আমাদের একটা শিল্প কি, শিল্প সেই দেশ বা সেই জাতিকে সমস্ত এগিয়ে নিয়ে যায়। আগামী দিনে শিল্পটা এখানে তো যখন ফ্রান্সে মুভমেন্ট হয়েছিল তখন কিন্তু শিল্প বন্ধ ছিল না তো পরে যখন গ্রেট আর্ট হ্যাঁ তৈরি হয়েছে, হ্যাঁ কোনো ক্ষেত্রে এই শিল্প কখনো না, বন্ধ না, হয় না, না, একদমই না। বিদ্যুৎ সব জায়গায় কখনো বন্ধ হয় না। হ্যাঁ, এই যে ফেস্টিভ্যালটাকে কেন্দ্র করে যে শিল্পটা তৈরি হচ্ছে, ভীষণ চীনে বড়। 80,000 কোটি টাকা যে খরচাটা হচ্ছে, 80,000 কোটি টাকা কিন্তু বলে এক ব্যক্তি দু ব্যক্তির কাছে যাচ্ছে না। কখনোই না, প্রচুর মানুষের প্রচুর যাচ্ছে এবং মানুষ। প্রচুর ফ্যামিলি এটার সঙ্গে সার্ভাইভ করছে। এবং সারা বছরে তাদের রুজি রোজগারটা এখান থেকেই আসছে। অসুবিধা এবং জন্য আপনাদের কথা থেকে কতগুলো কথা উঠে এলো। প্রথম জিনিসকে যদি ভালো করে দেখেন তাহলে আমরা না কতগুলো ছোট ছোট শর্ত থেকে আস্তে আস্তে সরছি, সময় আমাদের সেই শর্তগুলো থেকে সরিয়ে দিচ্ছে। সেটা ইতিহাসের খাতিরে যদি দেখি, পাড়ায় 12 জন বন্ধু বা ইয়ার যখন 12 ইয়ারিটা তৈরি করছে, তখন এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল যে বনেদি বাড়ির পুজোগুলো সাধারণ মানুষের জন্য। আজকে যদি বনেদি বাড়ির পুজোগুলোকে সাধারণ মানুষের জন্য যখন হাজির করা হচ্ছে, তখনও কিন্তু তার কোনো ইতিহাসের স্ট্রাকচার নেই। সেই ইতিহাসের স্ট্রাকচার যদি থাকে তাহলে বোঝা যাবে যে বনেদি বাড়িতে পুজো এটা একটা বিশেষ একটা কারণে তৈরি হয়েছে। প্রথম কথা, বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যটা যদি কংসনারায়ণ থেকে ধরা হয়, কংসনারায়ণ পুজোটা করেছিলেন একেবারে সোজা সুজি দুর্গাপুজো করার জন্য নয়, তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছিল।
তখন দেখা গিয়েছিল তিনি মুঘলদের নানা রকম ভাবে সাহায্য করেছেন, মুঘল সেনাদের সঙ্গে মেলামেশা করেছেন, মুঘলদের থেকে নানা রকম প্যাট্রোনাইজেশন পেয়েছেন, তাতে তিনি ম্লেচ্ছ হয়েছেন, অচ্ছুত হয়েছেন। সেই অচ্ছুত হতে গেলে তাকে বাঁচতে হবে, যদি বাঁচতে হয় তাকে যজ্ঞ করতে হবে, যজ্ঞ যদি করতে হয় তাহলে সত্য ত্রেতা দাপর কলিতে যে 4টে যজ্ঞ হওয়ার কথা ছিল সেই 4টে যজ্ঞই ততক্ষণে কমপ্লিট হয়েছে। তখন একমাত্র সেইখানে দাঁড়িয়ে কংসনারায়ণের দরবারে বিধান দেওয়া হচ্ছে যে আপনি যদি দুর্গা পুজো করেন সেটা সমস্ত যজ্ঞের সমান, তাহলেই আপনি যেতে পারেন। এবার এই কংসনারায়ণের পুজো থেকে আস্তে আস্তে এটা কৃষ্ণনগরে এসে কৃষ্ণনগরের পুজো থেকে এইবার বুঝতে হবে যে সিরাজের পতনটা শুধু সিরাজের পতন নয়, সিরাজের পতনটা হচ্ছে ট্রানজিশন, আসলে একটা ইসলামিক রাজত্বের যুগের পতন এবং একটা খ্রিস্টান রাজত্বের যুগের শুরু, যেখানে একদল হিন্দু ভাবলো যে আমরা ইসলামিক রাজত্বের একটা পতন ঘটাতে পেরেছি। সেই জন্য পলাশীর যুদ্ধের জয়, এটাকে সেলিব্রেট করার জন্য দুর্গাপূজাটা শুরু হলো বাড়িতে বাড়িতে, কলকাতায় কলকাতায়। তাই নির্লজ্জের মতো বনেদি শব্দটাও যেন এনারা ব্যবহার না করেন, না করলে ভালো হয়, হ্যাঁ, না করলে ভালো হয়। যে পুজোটা পলাশীর যুদ্ধকে, পলাশীর যুদ্ধের হেরে যাওয়াকে সেলিব্রেট করার জন্য তৈরি হয়, সেই পুজোটা আর যাই হোক সেটা কখনো বনেদি বাড়ির পুজো হতে পারে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, বনেদিয়ানা যদি দেখেই থাকে দুর্গা পুজো, সেটা গ্রাম বাংলায় দেখেছে। বনেদি বাড়ি নিজেকে বনেদি বলে আলাদা করেছে, কিন্তু গ্রাম বাংলার কাছে হাত পেতেছে, কুমোরটুলির কুমোরের কাছে হাত পেতেছে, শোলা শিল্পীর কাছে হাত পেতেছে, সমস্ত সময় গ্রাম বাংলার লোকের কাছে হাত পেতেছে বনেদি বাড়ি। কিন্তু আশ্চর্য নির্লজ্জের মতো গ্রাম বাংলার মানুষকে তারা ঢুকতে দেয়নি। তাই এদের মধ্যে কোনো বনেদিয়ানা নেই, বনেদিয়ানা অন্য জিনিস, বড়লোকিপনা থাকতে পারে, মেজাজ থাকতে পারে, কিন্তু বনেদিয়ানা হচ্ছে সেই জিনিস যেখানে শিক্ষার একটা বুনিয়াদ থাকে। এদের যারা খবরের কাগজ সোজা করে জুড়ি গাড়িতে যেতে যেতে সোজা করে না উল্টো করে তাই বোঝে না, তাদের তো শিক্ষার বুনিয়াদ ছিল না। তাই তাদেরকে বনেদি বাড়ি বলাটাও আমাদের জন্য একটা অশিক্ষিতের আচরণ বলে আমি মনে করি। সেরকম আচরণগুলো ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত। এবার আপনি চিন্তা করুন না, আমি নাম বলতে লাগবে না, ইতিহাস বলে দেবে, ঘোড়ার গাড়ি করে যাচ্ছে নিজেকে শিক্ষিত বলবার জন্য খবরের কাগজটা উল্টো করেই ধরায়। উত্তম পুরো ধরে ধরে দেখিয়ে দিয়ে গেছেন যে বনেদি গুলো কতখানি অশিক্ষিত। আরে ব্রিটিশের রাজভবনের বাড়ির থামের মতো তোরা থাম বানাস, ব্রিটিশের রাজবাড়িতে যেরকম সিংহ বসাতে হয় সেরকম তোরা সিংহ বসাস। মন্দিরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোট অফ আর্মস, মন্দিরের গায়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোট অফ আর্মস লাগিয়ে আজকে বনেদি বাড়ি বলিস। আমাকে যদি দেখতে যেতে বলে আমিও দেখতে চাই, দেখতে যাবো না কেন? আমি দেখতে চাই ওই যে নিখিল বাবু বলে দেওয়া সেই চাঁদের আলোটা কি আসে, আমি ওইটার জন্য দেখতে চাই। কিন্তু বনেদিয়ানাটা আমাদের এমনই যে এখনো অনেক রাজবাড়িতেই মূর্তি দেখতে গেলে দুর্গা মূর্তির দুপাশে আয়নার উপরে কুইন এলিজাবেথের সোনালী রঙের ইয়ে থাকে, হ্যাঁ, সেইটা দিয়ে যদি আমাদের বনেদিয়ানা প্রতিষ্ঠা করতে হয়, এবং সব থেকে বড় কথা সেইটা দিয়ে যদি তারা মনে করেন যে আমরা খুব সাত্বিক ভাবে পুজো করি, তোমরা সাত্বিক ভাবে পুজো করো না, তোমরা পুজো করো, বর্গীরা আসছে, বর্গীদেরকে ভয় পেয়েছো, ব্রিটিশ কর্মকর্তাদের ডাকলে বর্গীরা তোমাদের ভয় পাবে, তাই তোমরা পুজো করেছো ব্রিটিশদের ডাকার জন্য। কিন্তু পুজো মণ্ডপ যেখানে পুজো হয়, তোমরা তাদেরকে ব্রিটিশরা তোমাদের নাম দিয়েছে জেন্টুবাবু, মানে জেন্টলম্যান। তোমরা এতটাই জেন্টলম্যান যে সাধারণ মানুষ ব্রিটিশ কাউকেই ওই দালানের উপর উঠতে দাওনি, তাই উঠতে না দিয়ে ওখানে সামিয়ানা টাঙিয়েছো। সেই যে সামিয়ানাটা টাঙিয়েছো, ওই সামিয়ানাটিকে বেচারারা লোকরা ধার করেছিল, এই আমরা প্যান্ডেলের সূত্র পেলুম, যেখানে সবাই যেখানে আমরা এক জায়গায় হই। অতএব আজকে যখন তারা দাবি করছে যে আমরা আমাদের বাড়ি বাঁচাতে পারছি না, তোমাদের বাড়ি বাঁচানোর দায় আমাদের সাধারণ মানুষের কেন?
তোমাদের পূর্বপুরুষ মুদমাতাল রাস্তাঘাটে পয়সা উড়িয়েছে বলে আজকে তোমরা তোমাদের পয়সা রাখতে পারোনি, তার দায় সরকারের কেন? সরকার তো আমার পয়সায় চলে। যদি বলি আমি তো ট্যাক্স দিই, এই তো ট্যাক্স দিয়েছি অলরেডি। তা আমি যদি ট্যাক্স দিই, মৃত্যুঞ্জয় দা যদি ট্যাক্স দেয়, অসিত দা যদি ট্যাক্স দেয়, আমাদের পয়সায় সরকার চলে। সরকার এই অসভ্যগুলোকে কেন ইয়ে করবে, পেট্রোনাইজ করবে? আমি যদি কোনোদিন ট্যুরিজম মিনিস্টার হই, প্রথমে এই পেট্রোনাইজেশনটাকে বন্ধ করব। খুব ভালো বলেছে। একদম। অর্থাৎ এইটা কোনো কথা নয়। এবার দ্বিতীয় যেটা কথা হচ্ছে, আরেকটা অভিমুখ বদল হয়েছে, সেটা বারোয়ারি পুজো নয়, সেটা হচ্ছে ক্লাব পুজো। প্রত্যেকটা ক্লাবেরই যদি আমরা সংগঠনটা দেখি, মূল সংগঠনটা, হ্যাঁ, সেই সংগঠনগুলো কিন্তু একটা পোস্ট ইন্ডিপেন্ডেন্স টাইমের একটা স্বাধীনতার সত্তা, দেশটা স্বাধীন হয়েছে এই সত্তা, এবং ক্লাবগুলোর নামগুলো পড়লে সেটা বোঝা যায়। যদি থাকে, যদি আজকে এরকম একটা ক্লাব থাকে, পূর্বাচল শক্তি সংঘ, আরে তার মধ্যে পূর্বাচল যেখান থেকে সূর্যটা ওঠে, শক্তি সংঘ মানে যেখানে বাঙালির শক্তিটা আছে, উন্নয়নী সংঘ মানুষের স্বপ্ন বুনছে, আমরা উন্নয়নের স্বপ্ন বুনেছি, আমরা শক্তির স্বপ্ন বুনেছি, আমরা কখনো সংঘবদ্ধ হতে গিয়ে সংঘ বলেছি, কখনো আমরা নিজের জায়গার পুটিয়ারির নামটা জড়িয়ে নিয়ে পুটিয়ারি ক্লাব বলেছি। এর মধ্যে যে স্বদেশ চেতনা আছে, এটার এই লোকগুলোই কিন্তু আসলে ওই আজকের যে পুজো, সেই পুজোর পেট্রোনাইজার। এটা খুব ভালো করে ম্যাপ করে দেখবেন। এদের মধ্যে যারা একটু ওদিকে ঝুঁকতে পেরেছেন, তারা শিল্পীদের সঙ্গে কাজ করছেন। যারা এখনো অর্থনৈতিকগতভাবে যুক্তে পারেননি, তারা ওদিকে যাননি, কিন্তু ক্লাবগুলোর নাম বুঝিয়ে দেয়। তারা যা অমুক পার্ক অ্যাথলেটিক ক্লাব, আমরাও আমাদের বাঙালির তখন অলিম্পিকে যাওয়ার স্বপ্ন, আমরা অ্যাথলেটিক্স দৌড়াদৌড়ি প্র্যাকটিস করছি, ওই স্বপ্ন বুনে যারা চলেছে, এটা হচ্ছে ক্লাব পুজো। এটা বারোয়ারি নয়, মানে এটা ভবানীপুরের সেই বারোয়ারি পুজোটা নয়। যখন বারোয়ারি পুজোটা হচ্ছে, সেটা বারোয়ারি নয়, সেটা সনাতন ধর্মোৎসাহিনী সভা। সেখানেও কিন্তু ঢুকে পড়ছে সেই দেশাত্মবাদের গন্ধ। বাগবাজারে দেশাত্মবাদের গন্ধ, শিল্প কিভাবে যুক্ত হচ্ছে। বাগবাজারে নেতাজি সুভাষচন্দ্র বলেছেন পরিষ্কার ডিক্লারেশন, কাজ করতে গিয়ে আমরা পেয়েছি, দিয়েছি। যখন উনি প্রেসিডেন্ট হচ্ছেন, উনি বললেন বীরাষ্টমীর দিন আমাদের লাঠি খেলা হয়, খুব ভালো কথা। লাঠি খেলা দেখাতে আসে, অনুশীলন সমিতির লোকজনেরাও আসে, এসে লাঠি খেলা দেখায়, খুব ভালো কথা, আমার আপত্তি নেই। গ্রাম বাংলার শিল্প তুলে আনো, গ্রাম বাংলার শিল্প তুলে আনছে। গ্রাম বাংলার শিল্পীদের যাদের ছবি ভালো লাগছে, যাদের কাজ ভালো লাগছে, তাদেরকে উনি পুরস্কার দিচ্ছেন। দুজনের দুটো কাজ পুরস্কার পেয়েছিল। একটা হচ্ছে সেপাইয়ের সেই হাত পা নাড়া সেপাই, আর একটা হচ্ছে কালীঘাটের সেই যে শ্যামাকান্ত বাঘের সাথে লড়াই করছে সেই ছবি। নেতাজি পুরস্কার দিলেন। কেন দিলেন? হাত পা নাড়া ওই সেপাইয়ের মধ্যে এই প্রথম তিনি বীজ করতে দিলেন যে প্রত্যেকটা লোককে, যে সাহেব গুলো যেন আমাদের হাতের পুতুল হয়ে নাচে, এই সিপাহীগুলো। সিপাহী মিউটিনি না, সিপাহী। না না, আমি সেটা বলছি একজন তালপাতা সিপাহী তো চুরি চুরি বিদ্যার সাথে সেই পুরোনো আমলের সেই ওকেরই কিন্তু কখনো অরিজিনটা সহজে খুঁজে পাওয়া যায় না। ফোক তো ফোকই না, দেখা গেল 500 বছর বৃক্ষকটি কমে গেলে আপনি ওরকম তালপাতা সেপাই পাবেন। যিনি চুরি করার জন্য শীত কাটছেন, তিনি তালপাতা সেপাই এরকম নাড়াচ্ছেন, হাত কারোর হাতে পায়ে লাগছে কিনা দেখে বুঝছেন। অর্থাৎ সেটা সেপাই মিউটিনি তো অনেক পরে আলে তালপাতা সেপাইয়ের সঙ্গে তারপরে তাদের যে পাপেটস আছে, সেটা একটা দিলেন। শ্যামাকান্তের পক্ষে দিলেন, যেখানে বাঙালি ব্রিটিশ বাঘের সঙ্গে লড়াই করছে। এই একটা কথা কিন্তু কুমোরটুলির মাটির মূর্তিগুলোকে পাল্টে দিয়েছে। এটা যেন আমরা বললে না, সবুজ রঙের ওষুধ রাতারাতি গোলাপি রঙের ওষুধ এবং সোনালী রঙের চুল হয়ে যায়, একেবারে। যেমন যে আমাদের মা কিন্তু স্বদেশী হয়ে বিদেশির বিরুদ্ধে লড়াই করছে এই জায়গায়। বনেদি বাড়ি
করি ওসব করে কোনো লাভ নেই। ওদেরকে একেবারে সরকারি ব্যয় করে পয়সা দিয়ে ওদের পুজো দেখতে যাওয়া, আমাদের বাড়িতে এরকম করে খিচুড়ি হয়, ওরকম করে পায়েস হয়, সব বাড়িতে ওই একই খিচুড়ি পায়েস হয়। স্ট্যাটাস হয়ে গেছে, আমি পুজো এই বলদি বাড়ি স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। বেকার জিনিস। ওর মধ্যে ওদের কোনো শৈল্পিক পরীক্ষা নিরীক্ষাও নেই, কিচ্ছু করেনি। হ্যাঁ, এই আমাদের বাড়ির প্রতিমা 10 হাত হবে, এটাই আমাদের চলে আসে। আরে বাবা, কেন 10 হাত হবে, কেন 5 হাত নয়? সেটা জানে না যে কেন 10 হাত, কেন 5 হাত নয়, কেন 6 হাত, কেন পায়েস দেন, কেন বেগুনি দেন না, ভোগটা কেন করেন না, হয়ে আসছে তো। হ্যাঁ, কেনটা যারা সত্যি হয়। আচ্ছা, জমিদার বাড়িতে জানে না, তাহলে তো বেকার। তার থেকে আমার ক্লাবের পুজোটা জানে যে আমি এবারে করোনার বিরুদ্ধে লড়ছি, কালকে আমি গাছ লাগাবার বিরুদ্ধে বলছি, অমুক দিন আমি পার্থ দাশগুপ্তকে দিয়ে বা সনাতনকে দিয়ে শিল্প বানাচ্ছি, তারা ওটা জানে কি বানাচ্ছি। ছেলেগুলোও জানে। ইট ইজ বেটার টু টক উইথ দেম। আমি সরি টু সে, আমার কলেজ থেকে আমি ছেলেমেয়েদের পাঠিয়েছি, 7 জন্মে তোদের খালি পড়ে থাকে সব বাড়িগুলো। প্রত্যেকটা বাড়ি থেকে বলেছে কি করছেন, কেন করছেন, চিঠি লিখে দেবেন, চিঠি লিখে দেওয়ার পর আমরা ভাববো যে তোমাকে পারমিশন দেওয়া যাবে কিনা। কিসের এত দম্ভ? স্বাধীন ভারতে বসে রাজবাড়িতে গেছে নাকি? আমার কাছে বসে আমার ছাত্রছাত্রীরা বলছে যে স্যার একটু ঢুকেছিলাম, আই কার্ডও দেখিয়েছি, আপনাদের সঙ্গে যে মিটিং হয় মিটিং ফর্মও দেখিয়েছি, বলেছে চিঠি দেবে, চিঠি দেওয়ার পরে আমরা ভাববো তোমাকে ঢুকতে দেবো কি দেবো না, তোমাকে ছবি তুলতে দেবো কি দেবো না। বরাবর ওদের হ্যাঁ, তা বাবা তোদের সব কথা, আমি বলেছি দেখ তোদের সব কথা ইউটিউবে দেখতে পাওয়া যায়, তোরা ওখানে দেখ, হাজার হাজার লক্ষ লক্ষ ছবি সব জায়গায় দেওয়া আছে, তোরা ওখানে দেখ। তোদেরকে ওই লোকের কাছে গিয়ে কিচ্ছু কথা বলতে হবে না, অর্ধেকেরও বেশি অশিক্ষিত, কিছু জানে না, তো বলে লাভ নেই। পুজো হয়ে গেলে ওরা এখন বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছে। বিয়ে বাড়ি ভাড়া দেয়, নাথিং, ব্যাড প্র্যাকটিস। দাদা, এই পুজো, এই যে পুরনো ধরনের স্টাইলের যে ঠাকুরগুলো হতো, মানে মানে সিংহের মুখটা একটা ঘোড়া টাইপের, একটা রং থাকতো বিশেষ ধরনের গ্রিন কালারের, ঘোড়ামুখী সিংহের ব্যাপারটা হচ্ছে পেছনে একটা থাকতো, চাল চিত্র থাকতো, যাতে ঘোড়ামুখী সিংহ আমার সাথে আগে রঙ্গিতে শোনো শুভঙ্করটা আছে। এটা তো অ্যাকচুয়ালি নৃসিংহের যে মূর্তির যে ধারণা, নৃসিংহের যে মূর্তি, সেই তখন তো সিংহের, তারা তো আফ্রিকান লাইনটা দেখেনি, তারা ওইখান থেকে আপনি যদি টেরাকোটার ফলকগুলো দেখেন, দেখবেন সিংহের যতগুলো মুখ, দুর্গার এবং নৃসিংহকে ওইভাবে করা, ওটা থেকে আসছে গোড়ামুখী সিংহ। রাজভবনের মাথায় যখন আফ্রিকান লায়ন বসলো, এই মুহূর্তে শিল্পীরা যাচ্ছেন স্কেচ করছেন, তখন আফ্রিকান লায়ন তারা কি স্কেচ করতে করেছেন, শুধু স্কেচ করেছেন না, আমাদের সবুজ রঙের অসুর কিন্তু বডি বিল্ডার ছিলেন, তিনি শক্তিমান ছিলেন, কিন্তু আমাদের যত গোলাপি রঙের অসুর তারা বডি বিল্ডার ছিলেন। এবং বডি বিল্ডারদের ছবি এখনো কোমরটুলিতে গেলে দেখতে পাবেন, বডি বিল্ডারদের ছবি কোমরদের ঘরে ঘরে এরকম টাঙানো আছে, অসুর কিভাবে কিভাবে পোজ দেবে এসব আছে ওইভাবে। তাহলে নৃসিংহ অবতারের সময় কি সিংহের মুখ ওরমই ছিল? নৃসিংহ অবতারের সময় আমাদের শিল্পী তো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে তৈরি করে, সে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে গিয়ে সিংহ তো দেখেনি, কোথা থেকে পাবে? যখন নৃসিংহ অবতারের ছবিগুলো আমরা দেখি, নৃসিংহ অবতারের ছবিতে ঘোড়ামুখী ছিল। হ্যাঁ, সেটা তাহলে কি সেটা পরে কি জানি সিংহের যে বর্ণনা পাওয়া যায়, মানে হচ্ছে একটা কেশরওয়ালা জন্তু। হ্যাঁ, এবার তারা সিংহ দেখেনি, তারা কেশরওয়ালা ঘোড়া দেখেছে। তার মানে শিল্পীরা কল্পনা করবে যে সিংহটা এই ঘোড়ারই একটা রকমের কিছু একটা হচ্ছে, সেখান থেকে ওটা আসছে। আফ্রিকা ছিল পরে একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, এই যে শুরুতে যেটা বলা হয়, আপনি ঠিকই বলেছেন যে সিংহ দেখেনি, কিন্তু চণ্ডীতে যে আমরা বর্ণনা পাচ্ছি সেখানে তো পরিষ্কার সিংহের কথা বলাই হচ্ছে, সেই সিংহ কথা থেকে না, সেই সিংহ কেন বলবেন না? সেই সিংহটা দেখুন, সেই সিংহের বর্ণনা যাই হোক, যতক্ষণ না শিল্পীর হাতের সামনে চোখে একটা মডেল দেখতে না পাবে, ততক্ষণ বর্ণনা ধরে ছবি আঁকতে কতগুলো। এই কনসেপ্টটা যখন যারাই লিখে থাকে, হয়তো প্রথমে মৌখিকভাবে, পরবর্তীকালে তার লিখিত রূপটা আমরা হয়তো অনেক পরে গিয়ে পাচ্ছি। এটা যেন আমরা ভুলে না যে যারাই লিখেছেন তারা তো অখণ্ড একটা দেশে বা ভূমিতে বিচরণ করছেন, ঘুরছেন, দেখছেন, অনেক কিছু তারা দেখে হচ্ছে, এখানে তো কোনো ভুল নেই।
আবার একথা ঠিক যে মেসোপটেমিয়ান আর্ট থেকে বহু জায়গায় হ্যাঁ সিংহের ছবি সিংহের মতোই তৈরি হয়েছে। মানে দুর্গার কনসেপ্টটাও তো বলা হয় যে ওখান থেকে এটা কিন্তু সিংহ দুর্গা ওই আছে নানা আমরা কল্পনা করে এবার আমরা বেশ কিছু জায়গায় দেশের দিকে যাচ্ছি। সিংহের বদলে বাঘও আসে। বাঘের বাবা হ্যাঁ, বাঘের পিঠে দুর্গাও কিন্তু করছে। শেরাওয়ালি। আমি না আমি তো আমার তাহলে আমরা আজকে এখানে কিন্তু দুর্গায় শেষ করছি। আরো তখন আমাদের বেজেছে সুধীর বাবু, তুমি সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে কৃষ্ণনগরে গিয়ে আমি যে চালচিত্রের সম্মুখীন হই সেটা হচ্ছে দোথাকি চাল। দোথাকি চালটা আমি কলকাতায় দেখিনি। দোথাকি চাল মানে চালচিত্রটাই দুটো থাকে যাবে, আর সেটা অর্ধচন্দ্রাকৃতি নয়, সেটা একটা স্কোয়ারের মতো এইটুকু, ওপরে একটা থাক নিচে একটা থাক। ওপরের থাকে দুর্গার যে কমন গল্পটা থাকছে সেটা থাকছে, নিচের থাকছে 10 মহাবিদ্যা। এই 10 মহাবিদ্যার চাল, এই চালটা এটা অসিতা ঠিকই বলেছেন। আমরা কিন্তু কৃষ্ণনগরে গিয়ে একটা পরিবারকে খুঁজে পেয়েছিলাম, ও কিন্তু একদম সরাসরি দোথাকি চাল। ও কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়ি এবং কৃষ্ণনগরের রাজবাড়ির যে শরিকি বাড়িগুলো তারা কিন্তু সবাই দোথাকি চালেই পুজো করে। এছাড়া আমাদের যে চটজলদি যে চালগুলো আছে সেই চালগুলো হচ্ছে বাটকিনি চাল, তারপরে ওই কি যেন বলে মঠচৌরি চাল, এ ধরনের কিছু চাল আছে যে চালগুলো হচ্ছে আসলে একটা স্ট্রাকচার, যে স্ট্রাকচারের উপর ছবিটা আঁকা হয়। এইটা বিষয়। কিন্তু এই কৃষ্ণনগরে গিয়ে দোথাকি চাল যখন আমরা দেখলাম, সেই দোথাকি চালের একটা গোটা পর্ব জুড়ে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার 10 মহাবিদ্যা। জগদ্ধাত্রী পুজো যখন দুর্গাপুজো নিয়ে অপমানিত হলো, মানে ওই 12 জনের মধ্যে শুনেছি আমাদেরও বাড়ির কেউ ছিল, কিন্তু তারা দুর্গাপুজো করে। যখন দুর্গাপুজোর ঘটনাটা ঘটার পর হ্যাঁ ব্লাক দেওয়া হয়েছে, সেই পুজো এখনো হচ্ছে। কিন্তু সেই জগদ্ধাত্রী পুজোর তারপর বেশ কিছু বছর কন্টিনিউ হওয়ার পর তারপর দুর্গাপুজোটা আসে এই সকলে মিলে করা। বারোয়ারি যেটা, বারোয়ারি প্রথম যেটা সেটা জগদ্ধাত্রী অবশ্যই বৃন্দবাসী দুর্গা ওটা হচ্ছে বৃন্দবাসিনী পূজা। ওখানে চণ্ডীর মতন রূপ লেখা আছে বারোয়ারি বৃন্দবাসিনী তলা। আমরা যখন বেড়ায় গিয়েছিলাম ওখানে একজন পুরোহিত মশাই এবং অঞ্জন দা ছিলেন, অঞ্জন সেন, হ্যাঁ, ওনারা দুজন একটা ওয়াইড সাক্ষাৎকার দিয়েছিলেন এই বৃন্দবাসিনী তলার যে পুজোটা হয়। হ্যাঁ, এবং বৃন্দবাসিনী তলার যে ওই যে ঘরটা এটা তারও আমরা ডিটেলস ফটোগ্রাফস করি, লাখটা ফটোগ্রাফস করি, কত সালে শুরু হয়েছিল সেটা ক্লিয়ার করি এবং সেটা সমস্ত কিছু ওখানে দেওয়া আছে।